Welcome. ভূত প্ল্যানেট। আমি 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 জানি না, তুমি তুমি যাইও, কিছু একটা করো। আহা, এইভাবে কেঁদো না, কিছু না কিছু একটা উপায় ঠিকই বেরোবে। খানিকটা যেন নিজেকেই সান্ত্বনা দেওয়ার সুরে বলল সৌভিক, কারণ সৌভিক নিজেও জানে না যে ঠিক কি করতে হবে। গত দুদিন ধরে বিছানায় শয্যাশায়ী একমাত্র সন্তান অর্ক, কোনো জ্ঞান নেই। মাঝে মাঝে নাকের সামনে হাত দিয়ে দেখতে হচ্ছে নিঃশ্বাস আদৌ চলছে তো, কারণ ধীরে, খুব ধীরে হলেও চামড়ার পছনগুলো ক্রমশ প্রকট হয়ে উঠছে। আর তার সঙ্গে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুব ধীরে ধীরে উল্টো দিকে বেঁকে যাচ্ছে। আজ আপনারা শুনবেন সম্রাট রায়চৌধুরীর লেখা গল্প দ্রাকার দক্ষিণা। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখক সম্রাট রায়চৌধুরী মূলত ভৌতিক এবং অলৌকিক ধারার গল্প লিখতেই পছন্দ করেন। ফেসবুকের জনপ্রিয় গল্পের গ্রুপগুলিতে তার লেখা অসংখ্য ছোট গল্প প্রকাশিত আছে। এছাড়াও তার বিভিন্ন ছোট গল্প ইতিমধ্যেই অনেক ইউটিউব চ্যানেলে অডিও আকারে প্রকাশিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য HCL, লা লা গরিলা ইত্যাদি। শুরু হচ্ছে আজকের গল্প দ্রাকার দক্ষিণা। ঘটনার সূত্রপাত দিন চারেক আগে। অবশেষে ছুটিটা পাওয়া গেল। সৌভিক অনেকদিন ধরেই ভাবছে যে ছুটি নেবে, কিন্তু অফিসের চাপে আর হয়ে উঠছিল না। অনেক কষ্টে কর্তৃপক্ষকে রাজি করিয়ে দিন সাতেকের ছুটি মঞ্জুর হয়েছে। প্রতিদিন সকালে জিম, তারপর তড়িঘড়ি করে অফিস, তারপর অফিস শেষে মাঝে মধ্যে পার্টি। আর ভালো লাগে না সৌভিকের। তাই ছুটি পাওয়া মাত্রই মহুয়া আর অর্ককে নিয়ে সৌভিক রওনা দিয়েছে পিলংহাটার দিকে। পিলংহাটা উত্তর পূর্ব ভারতের অখ্যাত এক জায়গা। এখনো টুরিস্টরা সেইভাবে আসেনি, অথচ অসাধারণ প্রাকৃতিক দৃশ্যে পরিপূর্ণ। পাহাড়, জঙ্গল এবং ছোট্ট একটা খরস্রোতা পাহাড়ি নদী, পিলংকে কেন্দ্র করে এই জনবিরল জায়গার অবস্থান। তেজু বিমানবন্দর থেকে প্রায় 80 মাইল দূরত্বে। এই জায়গার খোঁজ সৌভিকের স্ত্রী মহুয়া বার করেছে। মহুয়ার কোনো এক আত্মীয় কিছুদিন আগে সরকারি কাজে দিন দুয়েকের জন্য এখানে এসেছিলেন। সেই সূত্রেই সৌভিকদের আজ পিলংহাটা থেকে সব পরিবারে আগমন। বিকেল হয়ে আসছে, ঠান্ডাটাও আস্তে আস্তে বাড়ছে। সন্ধ্যের আগেই ওরা গন্তব্যস্থলে পৌঁছে গেল। হোমস্টে আগেই বুক করা ছিল, নামটাও খুব মিষ্টি, সুইট নেস্ট। হোমস্টের মালিক মিস্টার দোলমা আর তার স্ত্রী মিসেস রায়, বয়স্ক দম্পতি। ওনাদের আন্তরিক আপ্যায়নে পথের ক্লান্তি ভুলে গেল সৌভিক ও মহুয়া। যাওয়া মাত্রই হাত মুখ ধোয়ার জন্য গরম জল, তারপরে গরম কফির সঙ্গে গরম পকোড়া পরিবেশনে নিজেদের মধ্যে গল্প জমে উঠল। ওনারা মোটামুটি ভালোই বাংলা বোঝেন। পাশের একটা ঘরে থাকেন ওনারা। আলাপ পরিচয় জানা গেল মিস্টার দোলমা আগে একটা স্থানীয় স্কুলে শিক্ষকতা করতেন। স্থানীয় বলতে এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এই অঞ্চলে স্কুল তো দূরের কথা, দোকানপাটও খুব কম। ওনারা নিঃসন্তান।
নিজস্ব কিছু ক্ষেত খামারি আছে, আর এই হোমস্টে থেকে যা সামান্য আয় হয় তাতেই ওদের মোটামুটি চলে যায়। ঘরটাও খুব সুন্দর, বড় কাঁচের জানালা, তার উপর ভারী পর্দা, মেঝেতে পুরু কার্পেট বিছানো। কফি খেতে খেতে সৌভিক জিজ্ঞাসা করল, আচ্ছা, এখানে ভালো ঘোরার জায়গা কোথায় আছে? পুরোটাই তো ঘোরার জায়গা। আপনি যেখানে যাবেন দেখবেন অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। তবে হ্যাঁ, এখানে ঘোরার জন্য স্থানীয় গাড়ি বলতে গেলে প্রায় নেই, হেঁটেই ঘুরতে হবে। আর গাড়ি চাইলে দূর থেকে আসবে, এবং তার জন্য স্বাভাবিকভাবেই ভাড়াটাও অনেক বেশি। না না, আমরা হেঁটেই ঘুরবো। মোটে 3টে দিনই তো আছি, তারপরেই তো আবার ফিরতে হবে। প্রত্যুত্তরে বলল মহুয়া। এখন তো রাত্রি হয়ে গেছে, তাই বুঝতে পারছেন না। কালকে সকালে বেরিয়ে চারপাশটা দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আজ ক্লান্ত আছেন, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। সত্যি ওদের আর শরীর দিচ্ছে না, এখন শুতে পারলে বাঁচে। তাই ওনার কথা মতো ক্লান্তির সৌজন্যে তাড়াতাড়ি রাতের খাবার শেষ করে ওরা শুয়ে পড়ল। কনকনে ঠান্ডার মধ্যে গরম গরম মুরগির ঝোল আর হাতে গড়া রুটি, সে যেন অমৃত। পরদিন সকালে একটু দেরিতে ঘুম ভাঙল। দরজা খুলে বাইরে এসে সৌভিক মুগ্ধ হয়ে গেল আশেপাশের দৃশ্য দেখে। চারিধারে পাইনের সমারোহ, পাথরের ধারে ধারে ঝাঁকড়া ঝাঁকড়া বুনো ফুল, পাশ দিয়ে একটা ছোট্ট ঝর্ণা গিয়ে মিশছে সামনের ছোট্ট নদীতে। সম্ভবত ওটাই পিলং নদী। প্রস্থে খুবই কম। মহুয়া আগেই উঠেছিল। দূরে বরফ ঢাকা পাহাড়ের দিকে এক দৃষ্টে তাকিয়ে সৌন্দর্য উপভোগ করছিল সম্ভবত। সৌভিক কোনো কথা না বলে বাথরুমে চলে গেল। বাথরুম থেকে এসে দেখে ঘরে ততক্ষণে চা জলখাবার চলে এসেছে। ততক্ষণে অর্কও ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং। এক গাল হেসে সম্বোধন করলেন মিসেস রায়। ভেরি গুড মর্নিং। ঘুরতে বেরোবেন তো? হ্যাঁ, আচ্ছা বলুন তো কোন দিকে যাব? যেদিকে দু চোখ যায় ঘুরে আসুন না। এই তো নদী পার ধরেই একটু ঘুরে আসুন। ওই দিকটা গেলে কয়েকটা চা বাগান চোখে পড়বে, যদিও সংখ্যায় খুব একটা বেশি নয়। আরও বেশ খানিকটা এগিয়ে গেলে একটা ছোট্ট জনপদ, তাতে অল্প কিছু বাড়িঘরও দেখতে পাবেন। একটা ছোট বাজারও আছে। আর নদীটা পেরিয়ে ওপারে গেলে একটা আদিবাসী বস্তি দেখতে পাবেন। এখন নদীর যা জল, তাতে সহজেই নদী পেরিয়ে যেতে পারবেন, কিন্তু বর্ষাকালে এর ভয়ঙ্কর রূপ। তখন কিছুটা ঘুরে একটা ছোট সাঁকো আছে, সেখান দিয়ে পেরোতে হয়। তবে বস্তিটা এখান থেকে বেশ কিছুটা দূরে। চা বাগানের কুলি কামিনরা ওখানেই থাকে। যতটা পারেন দেখুন, বাকিটা আবার কাল দেখবেন। পথনির্দেশ অনুযায়ী বেরিয়ে পড়ল তিনজন। অর্কর ইচ্ছে প্রথমেই নদীতে যাবে। অগত্যা সপরিবারে পা বাড়ালো সেই দিকে। নদীতে জল সত্যিই কম, গোড়ালির সামান্য ওপরে। স্রোতও সেই রকম বেশি নয়। নদীতে কিছুক্ষণ লাফালাফি করে পাথর কুড়িয়ে সৌভিকরা পা বাড়ায় আদিবাসী বস্তির দিকে। বস্তিতে যাওয়ার পথটা বেশ নির্জন, একটা পায়ে হাঁটা ছোট পাথুরে পথ। যেতে যেতে খানিকটা ক্লান্ত হয়ে পড়ে মহুয়া। উফ, খানিকটা বিশ্রাম নিলে হতো না? সৌভিকও মনে মনে তাই চাইছিল। ওরা দুজনেই একটু জিরিয়ে নেওয়ার জন্য থামল। কিন্তু অর্ক ছেলে মানুষ, সবে ক্লাস 6-এ পড়ে। ওর অফুরন্ত উৎসাহ। ও চারপাশ দৌড়ে দৌড়ে বেড়াতে লাগলো। হঠাৎ একটা খরগোশ দেখে ওর পেছন ধাওয়া করল। খরগোশটাও বোধহয় মজা পেয়েছে। যেদিকে ঘন জঙ্গল, খরগোশটা সেদিকে লাফাতে লাফাতে চলতে লাগলো। ছোট্ট জঙ্গলটা বেশ ঘন। অর্ক প্রাণপণে চেষ্টা করলো খরগোশটাকে ধরতে, কিন্তু খরগোশ ধরা কি এত সোজা? কিছুটা যাওয়ার পর হঠাৎ করেই খরগোশটা যেন অদৃশ্য হয়ে গেল। অর্ক সামান্য ভয় পেল। বাবা মার অজান্তে অনেকটা চলে এসেছে সে। ফিরতে গিয়ে দেখল সামনে একটা বড় পাথরের উপর 2-3 রকমের ফল রাখা আছে। খরগোশটা তাহলে এগুলোর লোভেই এসেছিল। এটা একটা বড় আবিষ্কার, মাকে দেখাতেই হবে। অর্ক হাতে করে একটা ফল নিয়ে ফিরতে লাগলো। ফেরার রাস্তাটা সঠিকভাবে বুঝতে পারছিল না, কিন্তু মোটামুটি একটা আন্দাজে চলতে লাগলো। অল্প কিছুক্ষণ বাদে জঙ্গল থেকে বেরিয়ে এসে বাবা মাকে দেখতে পেল।
কিন্তু বেশ কিছুটা দূরে, অর্থাৎ যেখান দিয়ে ঢুকেছিল ঠিক সেখান থেকে বেরোয়নি অর্ক। সৌভিক এবং মহুয়াও খানিকটা অধৈর্য হয়ে উসখুস করছিল। কে জানে ছেলেটা কোন দিকে গেল। মামা দেখো, একটা ফল পেয়েছি। মহুয়া দেখে অর্কর হাতে একটা বাতাবি লেবু, সেটাও আবার কয়েকদিনের বাসি বলে মনে হচ্ছে। কি হচ্ছেটা কি? বাড়িতে কি ফল খাও না? এখানে জঙ্গল থেকে কি একটা ছাতার জিনিস কুড়িয়ে এনেছো যে? ফেলে দাও ওটা। খানিকটা বিরক্তির সুরেই বলে উঠল মহুয়া। থতমত খেয়ে দাঁড়িয়ে রইল অর্ক। অগত্যা ছেলেকে বাঁচানোর জন্য মাঠে নামতে হলো সৌভিককে। আহা, ও তো ছেলে মানুষ, ওরকম করছো কেন? যাও বাবা যাও, ওটাকে ফেলে দাও। হোটেলে ফিরে ভালো করে হাতটা ধুয়ে নিও কিন্তু, কেমন? অর্ক বাধ্য ছেলের মতো ফেলে দিল। মাকে তো ও চেনে, নইলে সারা দিন চলবে এই নিয়ে। বিকেলে যখন ঘুম ভাঙল সৌভিকের, তখন সন্ধে প্রায় হয়ে এসেছে। দুপুরে ফিরে খাওয়া দাওয়া করে সেই যে শুয়েছে, তারপর ঘন্টা তিনেকের ঘুম। এখন শরীরটা ঝরঝরে লাগছে। মহুয়া বসে বসে চুল বাঁধছে, অর্ক শুয়ে ঘুমোচ্ছে। বাথরুম থেকে চোখ মুখ ধুয়ে সৌভিক যখন ঘরে ঢুকল, মহুয়ার চুল বাঁধা শেষ। মিসেস রাই তখন চা আর চিকেন পকোড়া নিয়ে ঘরে ঢুকেছেন। এই কনকনে ঠান্ডায় বেশ জিভে জলানা খাবার। অর্ক তখনও শুয়ে আছে। বাবু, এই বাবু, আরে উঠে পড় না, চা খাবি না? বেশ জোরেই ডাকল মহুয়া। ঘুম তো নয়, যেন কুম্ভকর্ণ। সৌভিকের গলায় মজার সুর। আরে এবার তো উঠে পড়। বলতে বলতে মহুয়া খাটের কাছে গিয়ে মৃদু ধাক্কা দিল অর্ককে। অর্ক, অর্ক, হ্যাঁ অর্ক, সৌভিক, সৌভিক দেখো, অর্ক উঠছে না। মহুয়ার গলায় খানিকটা যেন উৎকণ্ঠার ছোঁয়া। আরে একটু জোরে ধাক্কা দাও না। এত উপদেশ না দিয়ে নিজে একবার দেখো না। মহুয়ার গলায় অসহিষ্ণুতার ছাপ স্পষ্ট। দাঁড়াও দেখছি। বলতে বলতে সৌভিক এসে অর্কর গায়ে হাত দিয়েই একটু থমকালো। গাটা কি ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে? সেটা কি বাইরের ঠান্ডার জন্য? সৌভিক একবার নিজের কপালে হাত রাখলো, কিন্তু ঠিক বুঝতে পারল না। পরক্ষণেই পাশে বসা মহুয়ার কপালে হাত দিয়ে দেখল, না, ঠিকই আছে। কি হয়েছে? বুঝতে পারছি না। গম্ভীর গলায় জবাব দিল সৌভিক। দ্রুত অর্কর নাকের কাছে হাত রাখল সৌভিক। না, নিঃশ্বাস চলছে, কিন্তু সেটাও মনে হলো সামান্য ধীর গতিতে। সৌভিক নিজেই উঠে একটা জলের বোতল নিয়ে তার থেকে জল ঢেলে অর্কর চোখে মুখে ছেটাতে লাগল। কিন্তু অর্কর দিক থেকে কোনো রকম সাড়া পেল না। একই রকমভাবে নির্জীব হয়ে শুয়ে রইল অর্ক। মনে হচ্ছে জ্ঞান হারিয়েছে বেশি জ্বরের জন্য। কোনোদিন এরকম দেখিনি যে জ্বর হলে গায়ের তাপমাত্রা কমে যায়। খানিকটা বিরক্তি যেন ঝরে পড়ল সৌভিকের গলা থেকে। তাহলে কি হয়েছে এখন? উপায় দেখছি। তুমি এক কাজ করো, তুমি এখানে বসো একটু, আমি ওনাদেরকে ডেকে আনি। বলেই দ্রুত পায়ে সৌভিক বেরিয়ে গেল মিস্টার দোলমাকে ডাকতে। 5 মিনিটের মধ্যেই সৌভিক, মিস্টার দোলমা এবং মিসেস রাই ঘরে ঢুকলেন। তেনাদের চোখে মুখেও উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। কি হয়েছে ওর? রাইয়ের গলা শুনে মনে হলো যেন কোনো নিকট আত্মীয়া। জানি না, বিকেল থেকেই এরকম অবস্থা। আচ্ছা, এখানে কি কোনো ডাক্তার আছে? একজন অবসরপ্রাপ্ত ডাক্তার কাছেই থাকেন। ওনাকে কি একবার দেখানো যায় না? চলুন দেখা যাক কথা বলে। ঝড়ের গতিতে বেরিয়ে গেলেন সৌভিক ও মিস্টার দোলমা। প্রায় আধ ঘন্টা বাদে ডাক্তারবাবুকে নিয়ে ওনারা ফিরলেন। অর্ককে ভালো করে পরীক্ষা করেও সেরকম কিছুই পেলেন না। গম্ভীর মুখে মাথা নাড়তে নাড়তে বললেন, দেখুন, আমি তো সেই রকম কিছু বুঝতে পারছি না। শরীরের তাপমাত্রা সামান্য কম, ওই যেমন আপনি বললেন যে ঘন্টা 2 আগে ছিল। পালস একটু কম, শ্বাস প্রশ্বাসটাও একটু ধীরেই চলছে, কিন্তু অজ্ঞান কেন সেটাই তো বুঝতে পারছি না। আপনারা বরং যত তাড়াতাড়ি সম্ভব ওকে হাসপাতালে ভর্তি করে দিন, কেমন? কাছাকাছি হাসপাতাল আছে কোথায়? আর হাসপাতালে এবার নিয়ে যাব কিভাবে? এখানে গাড়ি কোথায়? এক নাগারে অনেকগুলো প্রশ্ন করল মহুয়া। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে তিত্রা বলে একটা জায়গা আছে, সেখানে একটা ছোট হাসপাতাল আছে। কিন্তু
আরে ওদের ওখানে একটা অ্যাম্বুলেন্স আছে। অ্যাম্বুলেন্স ঠিক না, ওই একটা জিপকে অ্যাম্বুলেন্সের মতো তৈরি করা হয়েছে। যাই হোক, কাজ তো চলবে। আপনি এক্ষুনি ওখানে ফোন করে দিন, ওদের নম্বরটা দিচ্ছি। ফোন করে জানা গেল অ্যাম্বুলেন্স সেই মুহূর্তে ওখানে নেই, কোনো এক দূর জায়গা থেকে রোগী আনতে গেছে। ফেরা মাত্রই এখানে পাঠিয়ে দেবে, তাও আস্তে আস্তে মাঝরাত পেরিয়ে যাবে। এত খারাপ পাহাড়ি রাস্তায় বেশি জোরে গাড়ি চালানো সম্ভব নয়। অগত্যা ডাক্তারবাবুকে বিদায় জানিয়ে অ্যাম্বুলেন্স আসার জন্য অন্তহীন অপেক্ষা। এ এক দুর্বিষহ অবস্থা। কি হয়েছে কেউ জানে না। ডাক্তারবাবু বলতে পারলেন না অ্যাম্বুলেন্স কখন আসবে, কেউ জানে না। তারপরে হাসপাতালে কি হবে সেটা তো ভাবলেই ভয় লাগে। মহুয়া এক নাগারে অর্কর মাথায় হাত বুলিয়ে চলেছে, আর সৌভিক ঘরের মধ্যে উদ্ভ্রান্তের মতো পায়চারি করছে। মিস্টার দোলমা ও মিসেস রাই ওদের ঘরে বসে আছেন। রাত্রের খাবার তো মাথায় উঠেছে, কেউই এক ফোঁটা খায়নি। মাঝখানে মিসেস রাই জোর করে একবার কফি বানিয়ে এনেছিলেন, কোনো রকমে কফিটুকু গলাধ্যকরণ করা। দেখতে দেখতে রাত গড়িয়ে মাঝরাত হলো, কিন্তু তখনও অ্যাম্বুলেন্সের কোনো পাত্তা নেই। মহুয়া কেঁদেই চলেছে। সৌভিক জোর করে নিজেকে ঠিক রেখেছে। সৌভিককে যে করেই হোক ঠিক থাকতেই হবে। মিস্টার দোলমা এবং মিসেস রাইয়ের মুখ থমথমে। অ্যাম্বুলেন্স আসলো ভোরবেলার দিকে। তড়িঘড়ি করে অর্ককে তোলা হলো গাড়িতে, সঙ্গে সৌভিক, মহুয়া এবং মিস্টার দোলমা উঠলেন। ঘণ্টা দুয়েক বাদে গাড়ি পৌঁছল হাসপাতালে। সৌভিকরা দেখল হাসপাতাল নামেই আসলে ছোট্ট একটা স্বাস্থ্য কেন্দ্র, কিন্তু চিকিৎসকরা সেখানে যথেষ্ট আন্তরিক। অত্যন্ত দ্রুততার সঙ্গে চিকিৎসা শুরু করল। মহুয়ার মুখের দিকে তাকানো যাচ্ছে না। সৌভিক সব দরকারি কাগজপত্র সই করে অধীর আগ্রহে বসে রইল যদি ডাক্তার কিছু সুখবর আনে। কিন্তু বিধি বাম। যিনি প্রধান ডাক্তারবাবু তিনি বেরিয়ে এসে বললেন, বিশেষ তো কিছু বোঝা গেল না। এখানে যতটুকু পরীক্ষা নিরীক্ষা সম্ভব আমি সবই করেছি, কিন্তু আপনি তাও একবার বড় হাসপাতালে নিয়ে যান। মনে হচ্ছে কিছু বিষাক্ত জিনিসের ছোঁয়া লেগেছে। চামড়ায় কিছু ইনফেকশন দেখা যাচ্ছে। বাকি সব সম্ভবত ঠিক আছে, সবই স্বাভাবিক আছে। তাও ডাক্তারবাবু অর্ধেক কথা বলেই চুপ করে গেলেন। সৌভিক যেন আকাশ থেকে পড়ল। ইনফেকশন? তাতে প্রায় একদিন ধরে অজ্ঞান। কোথাও নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হচ্ছে। বড় নার্সিংহোমে নিতে গেলে কম করে এখান থেকে 5 ঘন্টার জার্নি। অর্ক কি এই শরীরে সেই দখলটা নিতে পারবে? কিন্তু উপায় বা কি? অগত্যা সেই অ্যাম্বুলেন্স করেই ওরা 4 জন আবার রওনা দিল নার্সিংহোমের দিকে। সারা রাস্তা মহুয়া পাগলের মতো প্রলাপ বকে চলেছে। খুবই স্বাভাবিক, মায়ের একমাত্র সন্তান। সন্ধ্যের দিকে ওরা পৌঁছল নার্সিংহোমে। এমার্জেন্সিতে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন ডাক্তার। কিছুক্ষণ পর বেরিয়ে এসে বললেন, একটা খারাপ খবর আছে। কি? কি? একই সঙ্গে বলে উঠল সৌভিক আর মহুয়া। পেশেন্ট এখন কোমায়। ঘটনার আকস্মিকতায় সবাই স্তব্ধ। আর শরীরের ঘাগুলো কিভাবে হয়েছে? আমরা কিছুই জানি না ডাক্তারবাবু। কাল দুপুরে খাবার পর থেকে সেই যে শুয়েছে, আর তারপর থেকে ওঠেইনি। স্ট্রেঞ্জ, খুবই আশ্চর্যের তো। আমি আমার গোটা ডাক্তারের জীবনে এইরকম কেস তো আগে দেখিনি। সৌভিক আর মহুয়া হতভম্বের মতো ডাক্তারের মুখের দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, আর শুধু এটাই নয়, হাত পাগুলোও সামান্য উল্টো দিকে বেঁকে গিয়েছে। মহুয়া ধপ করে চেয়ারে বসে পড়ল। সৌভিক প্রায় চেঁচিয়ে উঠল, কই, সেটা তো লক্ষ্য করিনি। হয়তো খেয়াল করেননি বা বুঝতে পারেননি। ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন, আমরা দেখছি। দোলমা বেশ কিছুক্ষণ ধরে খানিকটা দূরে গিয়ে কারো সঙ্গে ফোনে কথা বলছিলেন। এবার মোবাইল হাতে নিয়ে সৌভিকের কাছে এসে বললেন, একটু কথা বলুন, আপনার বৌদি আপনার সঙ্গে কথা বলতে চাইছে। সৌভিক ধীরে ধীরে ফোনটা হাতে নিল। নিজের শরীরের উপর যেন কোনো নিয়ন্ত্রণ নেই। হ্যালো। ফোনের ওপার থেকে ভেসে এলো মিসেস রাইয়ের গলা। হ্যাঁ বলুন।
গলা শুনেই বোঝা যাচ্ছে যে সৌভিকের আর কারো সঙ্গে কথা বলার মতো অবস্থা নেই। কিছুটা শুনলাম, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ব্যাপারটা ঠিক স্বাভাবিক নয়। স্বাভাবিক নয় মানে? মানে হুট করে এই 24 ঘন্টার মধ্যে এরকম পরিস্থিতি হয় নাকি? অনেকদিন আগে এরকম দু একটা ঘটনা শুনেছিলাম। তাহলে আপনারা বরং একবার গংলুর সঙ্গে দেখা করুন। গংলু? হ্যাঁ, খুবই গণ্যমান্য লোক এবং বিশেষ কিছু ক্ষমতাও আছে তার। আপনি একবার বৌদির সঙ্গে কথা বলুন, আমার মনে হয় সেটাই ভালো হবে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সৌভিক। কোথায় মহানগরের নাগরিক সভ্যতার, কোথায় এই দুর্গম উত্তর পূর্ব ভারতের জানগুরু। কিন্তু ডাক্তাররা তো কোনো আশার আলো দিতে পারছে না। মহুয়া ততক্ষণে মিস্টার দোলমার কাছে সবকিছু শুনে নিয়েছেন। শোনার পর মহুয়া প্রায় ঝাঁপিয়ে পড়ল সৌভিকের উপর। তুমি এখনো দাঁড়িয়ে আছো? শিগগিরই যাও ওনার সঙ্গে। আমি আমি হাসপাতালেই আছি। যা যা করা সম্ভব আমাদেরকে সব করতে হবে। একটু পরেই খানিকটা আনমনেই বলল মহুয়া, সন্দেহটা আমার আগেই হয়েছিল। কিছু তো একটা অস্বাভাবিক হয়েছে বটে। এ কথা শোনার পর সৌভিকের মনে যাও বা দ্বিধা ছিল পুরোপুরি চলে গেল। সৌভিক যেন বাস্তবের মাটিতে এসে দাঁড়ালো। আচ্ছা, এই জায়গাটা কত দূর আর আমাদের যেতে কত সময় লাগবে? জায়গাটার নাম এলং। এখান থেকে আরও 40 কিলোমিটার দূরে। ওই যেই রাস্তায় এসেছি সেই রাস্তাতেই অনেকটা যেতে হবে। তারপর সেই 10 কিলোমিটার পুরো খাড়াই, জঙ্গলের রাস্তা। আর সেই রাস্তাও ভালো না, তবে একটাই সুবিধা, এখানে গাড়ি পাওয়া যাবে। এখন বেরোলে ঘন্টা 4 বা 5-এর মধ্যেই ফিরে আসা যাবে। তাহলে চলুন, এখনই বরং বেরোনো যাক। মহুয়ার সঙ্গে অতি প্রয়োজনীয় দু একটা কথা বলে দুজনেই দ্রুত পায়ে বেরিয়ে গেল। মিস্টার দোলমা যেমন বলেছিলেন ঠিক তেমনই হলো। এলং যাওয়ার গাড়ি পাওয়া গেল, যদিও ভাড়াটা খুবই বেশি। কিন্তু এই অবস্থায় ভাড়ার চিন্তা কেউ করে না, বিশেষ করে সন্তানের বাবা তো নয়। গাড়িতে যেতে যেতে খিদেটা সৌভিক অনুভব করল। ছি, মিস্টার দোলমাও তো কিছু খাননি। তাই কিছুটা জোর করেই রাস্তার পাশের একটা দোকানে ওরা কিছু খেয়ে নিল। সামান্য খাওয়া দাওয়া সেরে আবার গাড়িতে রওনা দিল। রাস্তা ক্রমশ খারাপ হচ্ছে, দুপাশে ঘন জঙ্গল এবং খাড়া চড়াই। একবার মহুয়ার ফোন আসলো। অর্কর অবস্থা ক্রমশ আরো খারাপের দিকে চলেছে। একটা জায়গায় গিয়ে গাড়িটা থেমে গেল। মিস্টার দোলমা বললেন, এলং এসে গেছি, এবার খানিকটা হেঁটে যেতে হবে। গাড়ি থেকে দুজনে নেমে দাঁড়ালো। জায়গাটা একেবারেই নির্জন। প্রায় বিকেল হয়ে এসেছে। প্রচণ্ড জোরে হাওয়া বইছে। আকাশের অবস্থাও ভালো না, ঘন ঘন মেঘ করেছে। দেখে মনে হয় যখন তখন বৃষ্টি নামতে পারে। অল্প কিছুটা এগোতে একটা ছোট্ট কুটির চোখে পড়ল। এখানে একটু দাঁড়ান, আমি ভেতরটা দেখে আসি। চাপা গলায় কথাগুলো বলে মিস্টার দোলমা ঘরের দিকে এগিয়ে গেলেন। সৌভিক মনে মনে ভাবতে লাগলো যে কোথাও ভুল হলো না তো। এর থেকে কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করলেই বোধ হয় ভালো হতো। কিন্তু অর্ক এই শরীরে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া তো একটা বিরাট রিস্ক। ভাবতে ভাবতেই মিস্টার দোলমা ঘর থেকে বেরিয়ে এলেন। আসুন, উনি ভেতরে আছেন। সসংকোচে কুটিরের মধ্যে প্রবেশ করলেন মিস্টার দোলমা ও সৌভিক। কুটিরের ভেতরটা প্রায় অন্ধকার। ঘরের এক কোণে একটা বড় প্রদীপ জ্বলছে, আর সেই প্রদীপের পাশে বসে আছেন একজন মাঝবয়সী মানুষ। তার পরনে অদ্ভুত রং বেরঙের পোশাক, গলায় অনেকগুলো রঙিন পুঁতির মালা, মাথায় বেশ কয়েকটা জট পাকানো বিনুনি, মুখে অসংখ্য বলি রেখা। মিস্টার দোলমা গংলুকে দুর্বোধ্য ভাষায় কিছু বললেন, সম্ভবত স্থানীয় ভাষা। সব শুনে উনি কিছুক্ষণ তাকিয়ে থাকলেন সৌভিকের দিকে। সৌভিকের ভিতরটা কিরকম অস্বস্তি লাগতে লাগলো। উনি এক দৃষ্টে সৌভিকের দিকে তাকিয়ে আছেন। তারপর দুর্বোধ্য ভাষায় কিছু জিজ্ঞাসা করলেন। উত্তর দিলেন মিস্টার দোলমা। গংলু একটা কয়লার খণ্ড নিয়ে ঘরের মধ্যে একটা সুন্দর চৌকোনো পাথরের ওপর একটা অদ্ভুত নকশা আঁকলেন। নকশাটা দেখতে অনেকটা যেন একটা পঞ্চপ্রদীপ, তার উপর 5টা মানুষের হার, আর সেই হারের উপর দাঁড়িয়ে আছে একটা জল ভর্তি কলসি।
তারপর কয়লার খণ্ডটা দরজার ভেতর দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে ধীরে ধীরে উচ্চারণ করলেন, দ্রাকা। দ্রাকা মানে? বলেই সৌভিক অসহায় দৃষ্টিতে মিস্টার দোলমার দিকে তাকালেন। গংলু তো একবর্ণ বাংলা বোঝেন না। মিস্টার দোলমা জিজ্ঞাসু দৃষ্টিতে গংলুর দিকে তাকালেন। গংলু দুর্বোধ্য ভাষাতে মিস্টার দোলমাকে এক নাগারে অনেক কিছু বলে গেলেন। বলা হয়ে গেলে মিস্টার দোলমা সৌভিকের দিকে ঘুরে বসলেন। সৌভিক উৎকর্ণ হয়ে শুনতে লাগল। এই অঞ্চলে অতি জাগ্রত এক লৌকিক উপদেবীর মহিমা ছড়িয়ে আছে। আমরা যেখানে যেখানে এসেছি, এই যেমন তিত্রা, পিলংহাটা, এলং এবং আরও বিস্তীর্ণ এলাকা নিয়ে এই উপদেবীর দাপট। স্থানীয় বাসিন্দারা এনাকে দেবী রূপে পুজো করেন। শ্রাবণ মাসের প্রথম অমাবস্যায় এনার পূজা অনুষ্ঠিত হয়। এই পূজার নিয়মও ভিন্ন। যে কোনো ফল এনাকে নিবেদন করা হয় এবং সেই ফলে মাখানো হয় পাখি বলির রক্ত। আদিবাসীরা বিশ্বাস করে এই দেবীকে প্রসন্ন রাখলে এই দেবী সব বিপদ থেকে তাদেরকে রক্ষা করেন। কিন্তু এই দেবী বড় নির্মম। কোনো কারণে যদি এই দেবী কারোর উপর কুপিত হন, তাহলে সেই ব্যক্তি প্রথমে জ্ঞান হারায়, সারা চামড়ায় কুষ্ঠরোগীর মতো ঘা হয় এবং ক্রমে ক্রমে শরীরে ধনুষ্টঙ্কার রোগের উপসর্গ দেখা দেয় এবং 48 ঘন্টা পরে অবধারিত মৃত্যু। সম্ভবত অর্ক এই দেবী দ্রাকার রোষে পড়েছে। দ্রাকার রোষ। চকিতে সৌভিকের মনে পড়ে গেল নদীর পাড়ে অর্কের হাতে একটা ফল দেখেছিল বটে। মিস্টার দোলমাকে সেই কথা জানাতে মিস্টার দোলমা গংলুকে সেই কথা বললেন। গংলু শুনে ধীরে ধীরে মাথা নেড়ে মিস্টার দোলমাকে কিছু একটা বললেন। মিস্টার দোলমার অনুবাদ থেকে যা বোঝা গেল সেটা হলো, গত পরশু ছিল শ্রাবণ মাসের প্রথম অমাবস্যা। অর্ক ভুল করে সেই নিবেদিত ফল নিয়ে চলে এসে দ্রাকার রোষে পড়েছে। কিন্তু এর কি কোনো প্রতিকারই নেই? জিজ্ঞেস করার সময় সৌভিকের গলাটা কেঁপে উঠল। অবশ্যই আছে, দেবী এমনিতে খুব দয়ালু। গংলুর কথাগুলো মিস্টার দোলমা অনুবাদ করে যেতে লাগলেন। আপনার ছেলেকে একটা মাদুলি পরাতে হবে। তবে তবে ইতিমধ্যেই সৌভিকের ফোনটা বেজে উঠল। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করতেই ওপারে মহুয়ার গলা ভেসে আসলো। হাউ হাউ করে কাঁদছে মহুয়া। অনেক কষ্টে যেটুকু উদ্ধার করা গেল সেটা হলো, অর্কর অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। শরীর ক্রমশ শীতল হচ্ছে, শরীরের পচনগুলো ক্রমশ ধীরে ধীরে প্রকট হচ্ছে এবং শরীর সম্পূর্ণরূপে উল্টো দিকে বেঁকে গেছে, যেটার উল্লেখ কাহিনীর প্রথমেই করা হয়েছে। ডাক্তার মোটামুটি জবাব দিয়ে দিয়েছে। আমি রাজি, বলুন কি করতে হবে। ফোনটা রেখে সৌভিক বলল গংলুকে, যে কোনো মূল্যেই আমি আমার ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়েই আনবো। বেশ, ওই মাদুলিটাকে আপনার বুকের রক্ত দিয়ে ধৌত করতে হবে। এটা তো কোনো ব্যাপারই না, দরকার পড়লে আমি আমার বুকের সব রক্ত দিয়ে দেবো আমার ছেলের জন্য। তবে আসুন আমার সঙ্গে। এই কথা বলে গংলু ঘরের পেছনের দিকের দরজা খুলে আর একটা ছোট ঘরে প্রবেশ করল। সেই ঘরে বেশ বড় প্রদীপ জ্বলছে, আর তার সামনে ছোট্ট একটা মূর্তি, কিন্তু ভয়াবহ। মূর্তিটা এক অতি বয়স্ক মহিলার, যার 4 হাঁটু এক হয়ে গেছে। মাথা সম্পূর্ণ ন্যাড়া, চোখে মুখে ভয়ঙ্কর ক্রূরতা। মূর্তিটা সম্পূর্ণ নগ্ন, গলায় কতগুলো লাল সুতো ঝুলছে। সবচেয়ে ভয়ানক হলো সম্পূর্ণ দাঁতবিহীন বিরাট হা করে বসে আছে মূর্তিটা, যেন ব্যাঙ তার শিকার ধরার আগের মুহূর্তে বসে আছে। মূর্তিটার পায়ের কাছে কিছু বনফুল আর এক মুন্ডবিহীন পাখির আধ খাওয়া শরীর পড়ে আছে। গংলু মূর্তিটার সামনে সাষ্টাঙ্গে প্রণাম করল, দেখা দেখি সৌভিকরাও। তারপর গংলু শুরু করল দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ। তার পকেট থেকে ছোট্ট একটা ছুরি বার করে সৌভিকের হাতে দিয়ে বলল, নিজের বুকটা চিরে রক্ত বার করতে। সৌভিক তাই করল।
বুক কেটে যাওয়া যন্ত্রণাটা এখন ওর কাছে কিচ্ছু না। গংলু সেই রক্ত একটা মাটির পাত্রে ভরে সেই মূর্তির সামনে রাখল। তারপর আবার শুরু হলো দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ। তারপর ঘরের কোণা থেকে একটা ছোট্ট ঝোলার মধ্য থেকে একটা মাদুলি বার করল। সেই মাদুলি রক্তের মধ্যে চুবিয়ে আবার শুরু হলো পুজো। তারপর সেই মাদুলি সৌভিকের হাতে দিয়ে বলল, এক্ষুনি গিয়ে ছেলের হাতে পরিয়ে দিন, আর কোনো দিন কোনো অবস্থাতেই এই মাদুলিটা খুলবেন না। আচ্ছা, আপনার দক্ষিণাটা? একটা মৃদু হাসি ফুটে উঠল গংলুর মুখে। মিস্টার দোলমা বললেন, আমি দক্ষিণা নিয়ে নিয়েছি, আর মায়ের দক্ষিণা মা নিজেই নিয়ে নেবেন। সৌভিকের তখন এত কিছু শোনার সময় নেই। মাদুলি নিয়েই মিস্টার দোলমার সঙ্গে পড়ি কি মরি করে গাড়ির দিকে এগোতে লাগলো। গাড়িও যতটা দ্রুত সম্ভব নিচের দিকে নামতে লাগলো। তখন রাত হয়ে গেছে, বেশি জোরে গাড়ি চালানো সম্ভব নয়, কিন্তু ড্রাইভার অত্যন্ত দক্ষ। যতটা ভাবা গেছিল তার আগেই হাসপাতালে পৌঁছল। ইতিমধ্যে মহুয়ার বেশ কয়েকবার ফোন এসে গেছে। অর্কর অবস্থার আরও অবনতি হয়েছে। ডাক্তারেরা মেডিকেল বোর্ড বসিয়েছে, কারণ এরকম অদ্ভুত রোগ তারা আগে কখনো দেখেনি। অর্ককে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। সৌভিক সেই অবস্থাতেই তাবিজ নিয়ে ঢুকতেই হতচকিত হয়ে দাঁড়িয়ে পড়ল। অর্ক সম্পূর্ণরূপে ধনুকের মতো বেঁকে গেছে। দেখে মনে হচ্ছে কাত হয়ে ধনুরাসন করছে। সৌভিক কোনো রকমে মাদুলিটা নিয়ে সৌভিকের গলায় পরিয়েছে। এতক্ষণে সৌভিকের শরীর ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু করার নেই। এবার অপেক্ষা। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। নার্স এসে খবর দিল অর্ক ধীরে ধীরে সোজা হচ্ছে। খবরটা শুনে মহুয়া আর সৌভিক একে অপরকে জড়িয়ে ধরল। মিস্টার দোলমাও তখন উত্তেজিত। অল্প কিছুক্ষণের মধ্যেই অর্কর জ্ঞান ফিরে এলো। চামড়ার ক্ষতগুলো তখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ডাক্তারেরাও অবাক, তারা এরকম কেস জীবনে দেখেননি। অল্প কিছুক্ষণের মধ্যেই অর্ক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। ঈশ্বরের উদ্দেশ্যে, দ্রাকার উদ্দেশ্যে এবং গংলুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ওরা তাড়াতাড়ি হাসপাতাল থেকে বেরিয়ে পড়ল। যত তাড়াতাড়ি এখন বাড়ি ফিরতে পারলে বাঁচে। Your attention, please. Please do not smoke in the terminal building. Smoking is পরের দিন ভোরবেলায় বিমানের টিকিট পাওয়া গেল। মিস্টার দোলমাকে কৃতজ্ঞ চিত্তে বিদায় জানিয়ে ওরা কলকাতার দিকে রওনা হলো। কলকাতায় ফেরার পর 3 মাস কেটে গেছে। এখনও ওদের কাছে পুরো ব্যাপারটা দুঃস্বপ্নের মতো মনে হয়। ওরা ভুলতে চাইলেও কোথাও যেন একটা খচখচানি রয়ে গেছে। এর দুটো কারণ। প্রথমত, ইদানিংকালে অর্কর শরীরে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। অর্ক রক্ত অল্পতায় ভুগছে। নিয়মিত ডাক্তার দেখছে, কিন্তু রক্ত অল্পতার কারণ এখনো খুঁজে পাননি। দ্বিতীয়ত, অর্ক ঘুমের মধ্যেই মাঝে মাঝে চিৎকার করে ওঠে। কখনো ঘুম ভেঙে গেলে বলে কোনো এক প্রেতনি নাকি ওর গলা বুক চিটে যায় এবং তার খানিকটা রক্ত খেয়ে নেয়। প্রথম দিকে ভয়ের স্বপ্ন বলে উড়িয়ে দিলেও ব্যাপারটা আজকাল ওদেরকে ভাবাচ্ছে। কারণ মহুয়া একদিন জিজ্ঞেস করেছিল যে স্বপ্নের প্রেতনিটা ঠিক কিরকম দেখতে। জবাবে অর্ক যেরকম বর্ণনা দিয়েছিল হুবহু মিলে গিয়েছিল দ্রাকার অবয়বের সঙ্গে। সেটাই ছিল মূল চিন্তা, কারণ ওরা অর্ককে জানায়নি যে ওখানে কি ঘটেছিল। অর্ক শুধু জানে যে ওর জ্বর এসেছিল, তাই ডাক্তারবাবুর কাছে গিয়েছিল। এই নিয়ে 15 দিনের মধ্যে 2 বার নার্সিংহোমে ভর্তি হতে হলো। আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। এত ঘন ঘন রক্তাল্পতার কারণ কি? আচ্ছা, ও যে স্বপ্নটা দেখছে সেটা সত্যি নয় তো? আমিও তো সেটাই ভাবছি, কিন্তু স্বপ্ন কি আর সত্যি হয়? তাহলে ভাবছি কালীবাড়ি থেকে একটু ঝাড়িয়ে নিয়ে আসবো। দেখো, যেটা ভালো মনে করো। সৌভিকের মুখ দেখে মনে হলো সৌভিকেরও যেন সেটা মনের ইচ্ছে। মহুয়া সেদিনই অর্ককে নিয়ে কালীবাড়ি গেল। পুরুতমশাই অর্ককে ছেড়ে দিলেন ঠিকই, কিন্তু মুখ দেখে খুব একটা প্রসন্ন মনে হলো না। কোনো এক অপশক্তি অর্ককে ঘিরে রয়েছে এবং অর্ক ক্রমাগতভাবে তাকে আহ্বান জানিয়ে চলেছে। সেই অপশক্তি ধীরে ধীরে অর্কর জীবন শক্তি শুষে নিচ্ছে। আহ্বান জানিয়ে চলেছে মানে?
অর্কর সাথে সেই অপশক্তির কোথাও একটা যোগসূত্র আছে। কি সেটা? সেটা বলতে পারবো না, তবে আছে তো বটেই। কারণ আমি যখন প্রদীপের তাপ ওর মাথায় ছোঁয়াতে যাচ্ছিলাম ততবারই প্রদীপটা নিভে নিভে যাচ্ছিল। এক রাশ চিন্তা নিয়ে মহুয়া বাড়ি ফিরল। সবকিছু কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। দ্রাকার রোষ থেকে উদ্ধার করার পর আবার কোন অপশক্তির রোষে পড়ল অর্ক? ভাবতে ভাবতে হঠাৎ করে ত্রিপাঠী স্যারের কথা মনে পড়ল। মহুয়াদের কলেজে এইচওডি ছিলেন, এখন অবশ্য অবসর নিয়েছেন, কিন্তু মহুয়াকে খুব স্নেহ করেন। মহুয়ার বিয়েতে ওনার নিমন্ত্রণও ছিল, কারণ মহুয়া ওনার কাছে প্রাইভেট পড়ত। লৌকিক অলৌকিক দেবদেবী নিয়ে চর্চা করা ওনার নেশা। কিন্তু এতদিন পর কিভাবে যোগাযোগ করবে? যদিও মহুয়ার কাছে স্যারের ফোন নাম্বার আছে, তবুও একটা কিন্তু কিন্তু করছিল। অবশেষে সব দ্বিধা ছেড়ে স্যারকে ফোন করল। ভাগ্য ভালো, পরিচয় দেওয়াতে স্যার একটু পরেই মহুয়াকে চিনতে পারলেন। প্রাথমিক কথাবার্তার পর মহুয়া সমস্ত ঘটনা বিস্তৃতভাবে স্যারকে জানালো। স্যার সব শুনে পরের দিন মহুয়াকে ফোন করতে বললেন। পরের দিন অবধি লাগলো না, স্যার নিজেই সন্ধ্যাবেলা কল ব্যাক করলেন। শোনো মহুয়া, তোমরা যে বলছো দ্রাকা কোনো উপদেবী নয়, এ হলো উত্তর পূর্ব ভারতের এক অপশক্তির আধার। চলতি কথায় যাকে তোমরা পিশাচ বলো। এর উল্লেখ তোমরা কোনো তন্ত্রে পাবে কিনা আমার জানা নেই, তাই এর প্রতিকারও আমার জানা নেই, কারণ তন্ত্র আমার সাবজেক্ট নয়। এই পিশাচ বা দ্রাকা সূক্ষ্ম দেহে জীবন্ত মানুষের থেকে রক্তপান করে। আর এর রক্তপানের পদ্ধতি হলো ওই যেমন করে ব্যাঙ জিভ দিয়ে শিকার ধরে মুখের মধ্যে ঢোকায়, সেই রকমভাবেই শিকারের উপর জিভ চালনা করে। আর সেইভাবেই শিকারের শরীর থেকে রক্ত দ্রাকার শরীরে প্রবেশ করে। গংলু সম্ভবত দ্রাকার পূজারী, দ্রাকাকে সন্তুষ্ট করার জন্য তোমাদের কাছে পাঠিয়েছে। কিভাবে পাঠালো স্যার? খুব সম্ভব ওই মাদুলির মাধ্যমে। মাদুলিটা এক্ষেত্রে চুম্বকের কাজ করছে। মাদুলিটা যার কাছে থাকবে, দ্রাকা তার থেকেই রক্তপান করবে। আচ্ছা, মাদুলিটা যদি ফেলে দিই? মনে হয় না ব্যাপারটা এত সহজ হবে বলে, কারণ মাদুলিটা দেওয়াতে অর্ক সুস্থ হয়েছিল। তার মানে অর্ক সত্যি দ্রাকার রোষে পড়েছিল। তাই মাদুলিটা খুলে ফেললে হয়তো অর্কর ক্ষতিই বেশি হবে। তবে এখনো তো ভালো কিছুই হচ্ছে না। ঠিক আছে, তোমরা চেষ্টা করে দেখতেই পারো। আর আমার যা ধারণা, মাদুলিটা সম্ভবত কাউকে স্বেচ্ছায় ধারণ করতে হয়, যেমন তুমি স্বেচ্ছায় অর্ককে দিয়েছিলে। উনি আরও কথা বলে গিয়েছিলেন, কিন্তু আর কিছু মহুয়ার মাথায় ঢোকেনি। কিন্তু এর পরিত্রাণের উপায় কি? এতদিন যাকে দেবী ভেবেছিলেন সে কিনা পিশাচ, যাকে এতদিন জানগুরু ভেবেছিল সেই কিনা শয়তানের উপাসক। সৌভিকের সঙ্গে দীর্ঘক্ষণ নিষ্ফল আলোচনার পর ওরা ঠিক করল যে মাদুলিটা আপাতত খুলে ঠাকুরের আসনে রাখা হবে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। যেমন ভাবা তেমন কাজ। যদিও মাদুলিটা খোলার সময় দুজনেই খুব চিন্তিত ছিল, কিন্তু আপাতত এই ছাড়া তো আর উপায় নেই। এরপরে সপ্তাহ খানেক গেল, অর্কর আর কোনো শারীরিক সমস্যা হয়নি। ওদের মনে দুশ্চিন্তা আস্তে আস্তে দূর হচ্ছিল। যখন ওরা ভেবেছিল যে আর কোনো চিন্তা নেই, ঠিক তখনই একদিন রাত্রে মহুয়া বাথরুমে গেছে। হঠাৎ করে জানালার কাছে খুট করে একটা শব্দে কৌতূহলবশত মহুয়া জানালার দিকে ঘাড় ঘোরায়। আর যা দেখে তাতে নিমেষের মধ্যেই শিরদাঁড়া দিয়ে যেন বরফ গলা জল নেমে গেল। ঠিক জানলা জুড়ে একটা বৃদ্ধা মহিলা মাকড়সার মতন করে বসে আছে। মুখটা হাঁ করার, ধীরে ধীরে বলছে, আমার দক্ষিণা। মহুয়ার তীব্র চিৎকারে সৌভিক এক ছুটে ঘুম ভেঙে দৌড়ে আসে বাথরুমে। দেখে মহুয়া বাথরুমে একা দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। কি হয়েছে? দ্রাকা। দ্রাকা মানে? দ্রাকা এখানে কি করে আসবে? কথাটা বলেই সৌভিক বুঝল প্রশ্নটা অত্যন্ত বোকা বোকা হয়েছে। যে সূক্ষ্ম শরীরে অর্কর থেকে রক্তপান করা যেতে পারে, তার কাছে এখানে আসাটা কোনো ব্যাপারই না। তুমি বোধহয় ঘুমের ঘোরেই দেখেছো। আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে বাথরুমে এলাম? আর তাছাড়া আমি স্পষ্ট দেখেছি।
আসলে কি বলো তো, দ্রাকার কিছুই করতে পারছে না তো, তাই ও এখন এভাবেই ভয় দেখাচ্ছে। ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে দেখবে। বলতে হয় তাই বলল, কিন্তু সৌভিক নিজেও খুব একটা আত্মবিশ্বাসী নয়। সৌভিকেরও মনটা খুঁত খুঁত করেই চলেছে। এতদিন শুধু অর্ক ঘুমের মধ্যে দেখত, এখন মহুয়াও দেখতে পাচ্ছে। এ কিসের অশনি সংকেত? এমনি করে আরো 2-3 দিন গেল। এখন মহুয়া রাত্রে বাথরুমে গেলে সৌভিককে জাগিয়ে যায়। দিনের বেলায় মোটামুটি নিশ্চিন্ত। সেই দিনটা ছিল রবিবার সন্ধ্যা। মহুয়া রান্না করছিল আর সৌভিক ঘরে বসে খবরের কাগজ পড়ছিল। অর্ক পড়তে যাবে বলে তৈরি হচ্ছে, হঠাৎ অর্কর তীব্র চিৎকারে দুজনেই তড়িঘড়ি ছুটে এলো। অর্ক তখন নিজের পা ধরে মাটিতে শুয়ে কাটা পাঁঠার মতো কাতরাচ্ছে। দুজনে মিলে কোনো রকমে হাতটা সরিয়ে দেখে ওর গোড়ালি কেউ যেন পুরো উল্টো দিকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে। ইতিমধ্যেই অর্ক যন্ত্রণায় অজ্ঞান হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব দুজনে মিলে ওকে কাছের নার্সিংহোমে নিয়ে যায়। সেখানে অর্কর একটা ছোট্ট অপারেশন হয় এবং পা সেট করেন ডাক্তারবাবুরা। কিভাবে হলো এটা? জানি না, ঘরের মধ্যেই বোধহয় পড়ে গেছিল। পড়ে গিয়ে এরকমভাবে হয় না। দেখে মনে হচ্ছে যেন ভারী রোলার চলে গেছে, অথবা কেউ যেন ওর পাটা জোর করে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। কথাটা শুনে সৌভিক আর মহুয়া মুখ চাওয়াচাই করল। সত্যি তো, ভাঙা পাটাকে দেখে যেন মনে হচ্ছিল সেই তেতরা হাসপাতালে ওর বেঁকে যাওয়া পায়ের সঙ্গে যথেষ্ট সাদৃশ্য ছিল। এটা তো আগে মাথায় আসেনি। সন্ধ্যের দিকে সৌভিক ও মহুয়ার অসীম চিন্তার অবসান ঘটিয়ে অর্কর জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার কিছুক্ষণ পরে মহুয়া অর্ককে জিজ্ঞেস করে, হ্যাঁ রে, পা ভাঙলে কি করে? শুধু বুঝলাম কি যেন ওর পাটা ধরে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দিল। কাঁদো কাঁদো মুখে জবাব দিল অর্ক। অর্কর কথা শুনে স্তম্ভিত হয়ে গেল মহুয়া। মাদুলি খুলেও রেহাই নেই, আর শুধু শুধু পা ভেঙেই বা কি চাইছে দ্রাকা? এ কিরকম দক্ষিণা? দুদিন বাদে অর্ককে নার্সিংহোম থেকে ছেড়ে দিল। যেমন দিন চলে তেমন চলতে লাগলো, কিন্তু ওদের কারো মনে কোনো শান্তি নেই। মাঝখানে সৌভিক মিস্টার দোলমাকেও একবার ফোন করেছিল, কিন্তু মিস্টার দোলমা কিছুই আলোকপাত করতে পারেননি এ ব্যাপারে। কোনো দিক থেকে কোনো রকম সাহায্য না পেয়ে ওরা তখন হতাশ। দিন 10 পরে সৌভিক অফিস থেকে ফেরার সময় লিফটে করে উঠছিল। লিফটে একাই ছিল সৌভিক। নির্দিষ্ট ফ্লোরে সৌভিক বেরোতে যাবে লিফট থেকে, হঠাৎই তার চোখ আটকে গেল লিফটের ছাদে। ছাদে মাকড়সার মতো উল্টো হয়ে ঝুলছে একটা ভয়ালো অবয়ব। দেখতে অবিকল সিদ্রাকার মূর্তির মতো। অবয়বটা ধীরে ধীরে উচ্চারণ করল, আমার দক্ষিণা। পর মুহূর্তেই অবয়বটা বিদ্যুৎ বেগে অদৃশ্য হল। সৌভিক ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল। পর মুহূর্তেই তড়িঘড়ি ফ্ল্যাটে ঢুকে মাদুলিটা নিয়ে দ্রুত নিজে পড়ে নিল। চেষ্টা করে দেখাই যাক না অর্ককে বাঁচানো যায় কিনা এই বিভীষিকার হাত থেকে। 15 দিন মতো সবকিছুই স্বাভাবিক চলল। একদিন রাত্রে শুয়ে সৌভিক স্বপ্ন দেখল এক ভয়ঙ্কর কুৎসিত মহিলা, পুরো দ্রাকার মতো দেখতে, তার বুকের উপর বসে রক্ত চেটে চেটে খাচ্ছে। নিদারুণ আতঙ্কে ঘুমটা ভেঙে গেল। তড়িঘড়ি করে বিছানায় উঠে বসতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল। শরীর অসম্ভব দুর্বল, মাথা ঘুরছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। পরের দিন সকালে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল রক্ত অল্পতা। সৌভিক নিশ্চিত হলো যে যার হাতে মাদুলি থাকবে দ্রাকার শিকার সেই হবে। সেই দিনই সৌভিক হাসপাতালে ভর্তি হয়ে রক্ত নিল ও দিন 4 পর বাড়ি ফিরে আসলো। আরও 3 দিন পরে সৌভিক নিচে নেমে মাদুলিটা খানিকটা দূরে গিয়ে একটা বটগাছের গোড়ায় রেখে আসলো। এতক্ষণে খানিকটা নিশ্চিন্ত বোধ করছে সৌভিক। মহুয়াকে কিছুই জানালো না। আজ রাতে সৌভিক একটু নিশ্চিন্তে ঘুমোবে। না, 8 দিন 10 মধ্যে কিছুই হলো না।
অর্ক কিছুটা সুস্থ হয়ে উঠেছে, যদিও এখনও বিছানায় শয্যাশায়ী। একটাই সুখবর, এই মাসখানেকের মধ্যে আর রক্ত অল্পতায় ভোগেনি। সৌভিক আর মহুয়া ভাবতে শুরু করেছে যে অভিশাপ বোধহয় দূর হলো। আর তখনই ঘটল আর এক ঘটনা। সেই দিন রাত্রে তিনজনে খাওয়া দাওয়া করে খাটে বসে গল্প করছিল। হঠাৎ করে চোখের পলকে যেন মনে হলো এক বৃদ্ধা অর্কর পাশে দাঁড়িয়ে, এবং পর মুহূর্তেই অর্ক এক তীব্র চিৎকার করে মাটিতে ছিটকে পড়ল। বলতে যতটুকু সময়, কিন্তু ঘটনাটা ঘটে গেল তারও আগে। সৌভিক ও মহুয়া দুজনেই চরম আতঙ্কের সঙ্গে লক্ষ্য করল অর্কর হাতের কনুই সম্পূর্ণ ভেঙে উল্টো দিকে ঘুরে গেছে। অর্ক পরিত্রাহী এক চিৎকার করেই জ্ঞান হারালো। অর্ককে ওই অবস্থায় দেখে মহুয়াও আর নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। মহুয়াও ধীরে ধীরে জ্ঞান হারালো। সৌভিক কিভাবে মহুয়া আর অর্ককে নিয়ে হাসপাতালে পৌঁছলো সে কাহিনীর আর বিস্তারিতভাবে বিবরণ দিচ্ছি না। এই যাত্রায় মহুয়ার জ্ঞান ফিরে আসলেও অর্ককে নিয়ে চলল জমে মানুষে টানাটানি। অস্থি বিশেষজ্ঞ, স্নায়ু বিশেষজ্ঞ, ট্রমা কেয়ার ইত্যাদি ঘুরে 15 দিন পরে অর্ক বিপদ মুক্ত হল। মহুয়াকেও এবার সাইকিয়াট্রিস্ট দেখাতে হলো। মহুয়া মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত। খালি খালি ও দ্রাকাকে দেখতে পায়। দিন কুড়ি বাদে বাড়ি সবাই ফিরে এলো ঠিকই, কিন্তু কারো মনে কোনো শান্তি নেই। শুধু দিন গোনা চলছে পরের আঘাত কোথায় কিভাবে আসবে। সৌভিক সেই সকালে বেরিয়ে যায় এবং রাত করে বাড়ি ফেরে। বাড়ি ফেরার দিন তিনেক বাদে সৌভিক মহুয়াকে ডেকে গম্ভীর গলায় বলল, আমি হিসেব করে দেখেছি দ্রাকাই আক্রমণটা করে প্রতি অমাবস্যাতেই। ধরেই নেওয়া যায় অমাবস্যায় পিশাচটা আবার আঘাত হানবে, আর অমাবস্যা তো মাত্র 7 দিন পরেই। মহুয়া অবাক হয়ে শুনল, তারপর শূন্য দৃষ্টিতে সৌভিকের দিকে তাকিয়ে রইল। ভালো মন্দ এই চিন্তাটাই বোধহয় মহুয়া হারিয়ে ফেলেছে। শুধু মহুয়ার 2 চোখ জলে ভরে উঠল। মহুয়ার চোখের জল দেখে হয়তো সৌভিকও আবেগপ্রবণ হয়ে পড়েছিল। ওরও 2 চোখে জল এসে গেছিল। তাড়াতাড়ি জল মুছে বলল, তবে এবার একটা সুখবর আছে। মহুয়া সেই একই ভাবলেশীনভাবে তাকিয়ে থাকে। আমি এই পিশাচকে বধ করার উপায় পেয়ে গেছি, তবে এর জন্য আমাকে যেতে হবে, আর যেতে হবে এই অমাবস্যার আগেই। এতক্ষণে মহুয়ার চোখের দৃষ্টি স্বাভাবিক হল এবং চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। কিভাবে ধ্বংস করবে? কোথায় যাবে? কবে যাবে? এক নাগারে অনেকগুলো প্রশ্ন করল মহুয়া। সে আছে এক উপায়, তবে আগে থেকে জানালে হবে না। হয়ে গেলে তুমি বিশদেই জানতে পারবে। আর কালকেই আমি যাব পিলংহাটা। না না, আর কিছুতেই তুমি ওখানে যাবে না। তুমি চিন্তা করো না, মিস্টার দোলমাও থাকবেন আমাকে সাহায্য করতে। সত্যি করে বলছো? আমি কখনো তোমাদের কোনো মিথ্যে কথাই বলিনি। মহুয়াকে জড়িয়ে ধরল সৌভিক। স্বামী স্ত্রীর মধ্যে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হল। পরের দিন রওনা হওয়ার আগে সৌভিক অর্ককে জড়িয়ে ধরল। অর্ক এখনো সম্পূর্ণ সুস্থ নয়। সৌভিক অর্ককে জড়িয়ে ধরল। আর তোমার কিচ্ছু হবে না, তোমার বাবা আছে না? বলতে বলতে সৌভিকের গলাটা ধরে এলো। কোনো ক্রমে তাড়াতাড়ি নিজেকে সামলে সৌভিক বেরিয়ে পড়ল গন্তব্যস্থলে। 7টা দিন কেটে গেল, সৌভিক গেছে, কিন্তু মহুয়া এখনো সৌভিকের কোনো খবর পাচ্ছে না। ফোনটাও 3 দিন ধরে বলছে সুইচড অফ। মহুয়া মিস্টার দোলমাকেও ফোন করেছিল, ফোন বেজেই গেছে, কিন্তু দোলমা ফোন ধরেননি। মহুয়া যখন চিন্তায় আনচান করছে ঠিক তখনই একটা অজানা নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, মিসেস মহুয়া মৈত্র বলছেন? হ্যাঁ বলছি, আপনি কি বলছেন? আমি পিলংহাটা থানা থেকে বলছি। থানা শুনেই মহুয়ার ভেতরটা কিরকম যেন চমকে উঠল। ব্যগ্র কণ্ঠে মহুয়া বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। দেখুন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনার স্বামী মারা গিয়েছেন। আপনাকে এখানে একবার আসতে হবে। আমরা জানি যে এই সময় আপনাকে এইভাবে বিরক্ত করা ঠিক না, কিন্তু বুঝতেই তো পারছেন সরকারি কাজকর্ম, আমরা নিরুপায়।
আপনি যদি চান আমরা সরকারি তরফ থেকে আপনাকে এখানে আনার একটা ব্যবস্থা করতে পারি। মহুয়ার হাত থেকে ফোনটা কখন পড়ে গেল মহুয়া টেরই পেল না। শুধু ফোন পড়ে যাওয়া না, অর্কর কাছে নিজের মাকে রেখে মহুয়া কিভাবে প্রতিবেশী একজনকে গিয়ে পিলংহাটা পৌঁছলো মহুয়া নিজেও ভালো করে জানে না। হাসপাতালে গিয়ে যখন সৌভিকের মৃতদেহটা দেখল মহুয়া নিজের দু চোখে বিশ্বাস করতে পারছে না। কে যেন প্রবল আক্রোশে সৌভিকের সুঠাম চেহারাটা পুরো দুমড়ে মুচড়ে একাকার করে দিয়েছে। দেখে মনে হচ্ছে ঠিক যেন একটা দলা পাকানো বস্তু, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ উল্টো দিকে বাঁকানো। যেটুকু জানা গেল সেটা হলো সৌভিক শেষবারের মতো মিস্টার দোলমার বাড়ি থেকে গংলুর কাছে যাবে বলে রওনা দিয়েছিল। বলে গিয়েছিল যদি 24 ঘন্টার মধ্যে বাড়ি না ফেরে তাহলে যেন থানায় খবর দেওয়া হয়। মিস্টার দোলমা সৌভিকের কথা মতোই কাজ করেছিল। পুলিশ গংলুর বাড়ির সামনে থেকে সৌভিকের দলা পাকানো মৃতদেহ আবিষ্কার করে। ওখান থেকে ফিরে আসার সময় দোলমার কাছ থেকে আরও দুটো জিনিস পায় মহুয়া। এক নম্বর হলো গংলুর মৃত্যু সংবাদ। যেদিন সৌভিকের মৃতদেহ পাওয়া যায় সেই দিনকেই কিছুটা দূরে গংলুর মৃতদেহ আবিষ্কৃত হয়, সৌভিকের মতোই দলা পাকানো অবস্থায়। যদিও এই খবরে মহুয়ার এখন আর কিছুই যায় আসে না। আর দ্বিতীয়টা হলো সৌভিকের ফোন, যেটা দোলমার কাছে জমা রেখে সৌভিক গেছিল গংলুর কাছে। মহুয়া আর জিজ্ঞেস করল না যে সে কেন ফোন ধরছিল না, কারণ মহুয়া এখন সব প্রশ্নের ঊর্ধ্বে। প্রথমবার কি মনটা নিয়ে এখানে এসেছিল আর এইবার কি মনটা নিয়ে ফিরে যাচ্ছে। অর্কর সামনে কি মুখে দাঁড়াবে মহুয়া? কলকাতায় ফিরে সৌভিকের পরলৌকিক কাজ সেরে মহুয়া সৌভিকের ফোনটা অন করল। ফোনটা অন হতেই দেখল অনেকের অনেক রকম হোয়াটসঅ্যাপ মেসেজ, আর সৌভিকের একটা লম্বা ভয়েস মেসেজ মহুয়ার জন্য। সেটা সৌভিক সম্ভবত নেট অন না করেই করেছিল এবং সম্ভবত ইচ্ছাকৃতভাবে, কারণ সেটা তখন ঢোকেনি মহুয়ার ফোনে। কিন্তু এইমাত্র ঢুকল। মেসেজটা ছিল, তোমাদের সঙ্গে সম্ভবত আমার আর কোনোদিনই দেখা হবে না। আমি সেটা আগে থেকেই আঁচ করেছিলাম, কিন্তু এটা ছাড়া আমাদের সামনে আর কোনো উপায়ও ছিল না। অভিশপ্ত মাদুলিটা যে পড়বে তাকেই ধীরে ধীরে মৃত্যুবরণ করতেই হবে। আর যদি কেউ মাদুলিটা না পড়ে তাহলে তো তুমি দেখেইছো যে এই পিশাচ কি নৃশংসভাবে আমাদের একমাত্র সন্তানের হাত পা দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছে। যে মাদুলিটা আমি ফেলে এসেছিলাম সেই মাদুলিটা তোমাদের অজান্তেই আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আমি এটা বুঝেছিলাম যে কাউকে না কাউকে এই অভিশাপের শিকার হতেই হবে। যে ভুল আমরা করেছি সেই ভুলের একমাত্র প্রায়শ্চিত্ত এটাই। তাই আমি ঠিক করেছিলাম এইভাবে তিলে তিলে মৃত্যুবরণের চেয়ে একেবারেই মৃত্যুকে বরণ করে নিই, তা যতই যন্ত্রণাদায়ক হোক না কেন। এই গংলু একটা সাক্ষাৎ শয়তান। আমি মিস্টার দোলমাকে নিয়ে এসেছিলাম কথা বলতে, যদি কিছু হয়। কিন্তু কথা বলে বুঝলাম গংলু এই অপেক্ষাতেই থাকে যদি কেউ দ্রাকার রোষে পড়ে। ওই শয়তানটা এইভাবেই পিশাচিনীকে তার দক্ষিণা দেয় এবং তার বদলে সে তথাকথিত সাধনায় সিদ্ধি লাভের পথে অগ্রসর হয়। মিস্টার দোলমা এবং মিসেস রাই নিপাট ভালো মানুষ। ওনারা এই ব্যাপারটায় বিশদে কিছুই জানতেন না। ওনারা আমাদের সাহায্যই করতে চেয়েছিলেন, কিন্তু ভুলক্রমে আমরা এই ফাঁদে পা দিয়ে ফেলি। আজ আমি ঠিক করেছি ওখানে একাই যাব এবং গিয়ে মাদুলিটা এবং সেই অভিশপ্ত মূর্তি দুটোকেই আজকে ভেঙে চুড়ে তছনছ করে দেব। তারপরে যা হয় হবে। এই পদ্ধতিটা ভাগ্যক্রমে কয়েকদিন আগেই হঠাৎ করেই আমার চোখে পড়ে একটা জীর্ণ পাণ্ডুলিপিতে, কলেজ স্ট্রিটের একটা পুরনো বইয়ের দোকানে। তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আর কোথাও কোনো উপায় লেখা নেই। ফোনটা মিসেস রায়ের কাছেই রেখে গেলাম। যদি ফিরে আসি তাহলে তো ভালোই, আর যদি না ফিরি তাহলে আমাকে ক্ষমা করে দিও। তোমাদেরকে এই জীবনযুদ্ধে একা রেখে যাওয়ার জন্য মনে একটাই সান্ত্বনা নিয়ে যাচ্ছি যে আমি আমার ছেলেকে এই অভিশাপের হাত থেকে বাঁচাতে পেরেছি। অর্ককে আমার অনেক আদর দিও, আর তোমরা সকলে ভালো থেকো। ফোনটা হাতে নিয়ে স্তব্ধ হয়ে বসে রইল মহুয়া। তার দু চোখে তখন অঝোর জলের ধারা।
এতক্ষণ শুনছিলেন সম্রাট রায়চৌধুরীর লেখা গল্প দ্রাকার দক্ষিণা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন।